সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 এর অন্তর্ভুক্ত পার্ট 1 এর ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস নিয়ে। এইখানে আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসগুলো শেখার পাশাপাশি কিছু এক্সাম্পল দিয়ে দিব, যেগুলো মনে রেখে বা যেগুলো পড়ার পরে তোমরা সেগুলো খুব সহজেই মনে রাখতে পারবে। তো বন্ধুরা, চলো আজকের লেসনটি শুরু করা যাক। আমাদের প্রথম যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি রয়েছে সেটি হলো মেক হেই while the sun shines. Make hay while the sun shines. তার মানে হলো ঝোপ বুঝে কোপ মারা। সুযোগ কিন্তু সব সময় আসে না। সব সময় যদি সুযোগ আসতো তাহলে সবাই সেটা কাজে লাগাতে পারতো। এরকম হয়, আমাদের সামনে অনেকগুলো অপরচুনিটি থাকে, কোন অপরচুনিটি আমরা বেছে নেব বা কোন জিনিসটাতে আমাদের কাজে লাগাতে হবে সেটা সবাই বুঝতে পারে না। সো দ্য ওয়াইজ ম্যানস, যারা হচ্ছে খুবই বিজ্ঞ বা যারা হচ্ছে খুবই বিচক্ষণ, তারা কি করে, যেই জায়গাতে হচ্ছে কোপ মারলে বা হচ্ছে যেই জায়গাতে হচ্ছে অ্যাটাক করলে জিনিসটা খুব সহজে আউটপুট পেতে পারে সেখানেই তারা করে থাকে। এজন্য উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ওয়াইজ ম্যান মেক হেই। এখানে ওয়াইজ ম্যানের ক্ষেত্রে MEN লিখেছি আমরা, which is plural, that's why এটা মেক হয়েছে। এখানে যদি MAN লিখতাম আমরা, তাহলে হচ্ছে আমরা মেক্স লিখতে পারতাম। এটা তোমরা সবাই জানো, খুব বেসিক রুল। সো উদাহরণটার দিকে একবার লক্ষ্য করো, ওয়াইজ ম্যান মেক হেই while the sun shines। তার মানে হলো যে বিচক্ষণ ব্যক্তিরা বা হচ্ছে ওয়াইজ ম্যান যারা রয়েছেন তারা ঝোপ বুঝে কোপ মেরে থাকেন, অথবা আমরা বলতে পারি they seize an opportunity while it lasts. Coming up to the next one, আমাদের পরবর্তী ইডিয়মস এন্ড ফ্রেজেসটি হলো ম্যান ইন দ্য স্ট্রিট। ম্যান ইন দ্য স্ট্রিট মানে হলো নিত্যদিনের পথচারী, সবসময় যার সাথে দেখা হয়, সবসময় যার সাথে আমরা মিট করে থাকি, বা নিত্যদিনের পথচারী যারা রয়েছে তাদেরকে আমরা বলতে পারি ম্যান ইন দ্য স্ট্রিট অর এভরিডে ম্যান। ফর এক্সাম্পল, you are the man in the street. You are the man in the street. তোমার সাথে আমার নিত্যদিন দেখা হয়, সবসময় আমরা একসাথে অফিসে আসা যাওয়া করি, অথবা প্রতিদিন আমরা বিকেলবেলা খেলি, বা everyday is man. So the next one is man in the moon. ম্যান ইন দ্য মুন মানে হলো চাঁদের মধ্যে মানুষ, নট অ্যাকচুয়ালি লাইক দিস। এটার অর্থ হচ্ছে বন্ধুরা দুর্লভ ব্যক্তি, যাকে পাওয়া খুবই কঠিন, বা যার সাথে কথা বলার জন্য সুযোগ মিল করা বা হচ্ছে সুযোগ খুঁজে বের করা খুবই কঠিন হয়ে যায়। এই ধরনের ব্যক্তিকে আমরা বলছি ম্যান ইন দ্য মুন, অথবা আ ভেরি রেয়ার পারসন। উদাহরণ হিসেবে আমরা এখানে বলতে পারি ইউ হ্যাভ বিকাম আ ম্যান ইন দ্য মুন নাওয়াডেজ। তুমি বর্তমান সময়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছো, তোমার সাথে মিট করা, তোমার সাথে কথা বলা বা তোমার সাথে কথা বলার সুযোগ বের করা খুবই কষ্টসাধ্য হয়ে গিয়েছে। সেজন্য আমরা বলছি ইউ হ্যাভ বিকাম আ ম্যান ইন দ্য মুন নাওয়াডেজ। লেটস লুক এট দ্য নেক্সট ওয়ান, ম্যান ফর দ্য জব। ম্যান ফর দ্য জব মানে হলো যে আ পারফেক্ট ক্যান্ডিডেট ফর আ রোল, একটা কাজের জন্য, একটা নির্দিষ্ট দায়িত্ব পালন করার জন্য পারফেক্ট ম্যান অর পারফেক্ট ক্যান্ডিডেটকে আমরা বলছি ম্যান ফর দ্য জব। প্রত্যেকটা ব্যক্তি সব বিষয়ে যে ভালো পারবে, নট লাইক দিস। একজন এই বিষয়ে দক্ষ, আরেকজন অন্য আরেকটা ফিল্ডে দক্ষ। সো আমাদেরকে খুঁজে বের করতে হবে কে কোন ফিল্ডে দক্ষ বা আমার দক্ষতার জায়গা কোনটা। সো আমার যদি এই বিষয়ে দক্ষতা থাকে তাহলে আমি বলবো আই অ্যাম দ্য ম্যান ফর দ্য জব। ফর এক্সাম্পল, তুমি যদি ওই বিষয়টাতে দক্ষ থাকো তাহলে আমি বলবো ইউ আর দ্য ম্যান ফর দ্য জব। উদাহরণটার দিকে লক্ষ্য করো, হি ইজ আ ভেরি এক্সপিরিয়েন্সড ওয়ার্কার। সে খুবই দক্ষ একজন ওয়ার্কার বা শ্রমিক। অ্যান্ড আমরা কিভাবে সেটা বুঝলাম? ইট ইজ কোয়াইট এভিডেন্ট, এটা খুবই স্পষ্ট বা এটা হচ্ছে প্রমাণিত স্পষ্টত যে ফ্রম হিজ কভার লেটার দ্যাট হি ইজ দ্য ম্যান ফর দ্য জব। তার যে কভার লেটার সাবমিট করেছে সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই কাজটার জন্য তার অনেক অনেক অভিজ্ঞতা রয়েছে এবং হি ইজ দ্য পারফেক্ট ম্যান, হি ইজ দ্য পারফেক্ট ক্যান্ডিডেট ফর ডুইং দিস জব। লেটস লুক এট দ্য নেক্সট idioms and phrases, which is make one's mark. মেক ওয়ান্স মার্ক বলতে মূলত এখানে আমরা বোঝাচ্ছি সফল বা প্রভাবশালী হওয়া। কোনো একটা কাজ করতে যে, কোনো একটা প্রজেক্ট করতে যে, বা কোনো একটা ফিল্ডে সফল অথবা প্রভাবশালী হওয়াকে আমরা বলছি মেক ওয়ান্স মার্ক। ওয়ান্সের এখানে আমরা বলতে পারি মেক হিজ মার্ক, মেক মাই মার্ক, এভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি সাবজেক্ট অনুযায়ী। ফর এক্সাম্পল, বিকাম সাকসেসফুল অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল। যখন আমরা কোনো একটা বিষয়ে সাকসেসফুল হব, ইনফ্লুয়েন্সিয়াল হব, তখন আমরা বলতে পারি আই হ্যাভ মেক মাই মার্ক, অথবা হি হ্যাজ মেড হিজ মার্ক, এভাবে কিন্তু বলতে পারি। আমরা উদাহরণটার দিকে তাকালে এই বিষয়টা খুব সহজে বুঝতে পারবো। ফর এক্সাম্পল, হি হ্যাজ মেড হিজ মার্ক অন দিস ফার্ম। এই ফার্মটিতে, এই কোম্পানিটিতে, এই অর্গানাইজেশনে বা কোনো একটা জায়গায় সে তার প্রভাব খাটাতে সক্ষম হয়েছে বা সে সফল হতে সক্ষম হয়েছে। সো বন্ধুরা, আমাদের পরবর্তী ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি হলো
moot point বলতে আমরা বোঝাচ্ছি অমীমাংসিত বিষয়, যে বিষয়ে কোনো এখনো মীমাংসা করা হয়নি বা হচ্ছে যে বিষয়টা পেন্ডিং রয়েছে সে ধরনের বিষয়কে আমরা বলছি moot point। ইংরেজিতে আমরা বলতে চাইলে আমরা বলতে পারি an undecided matter, যে বিষয়ে এখনো ডিসিশন নেওয়া হয়নি, যে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর যদি আমরা এই moot point দিয়ে একটি উদাহরণ বলতে চাই বা উদাহরণ দেখতে চাই তাহলে আমরা বলতে পারি dowry system is still the moot point in West Bengal। ওয়েস্ট বেঙ্গলের ডাউরি সিস্টেম বা হচ্ছে যৌতুক প্রথাটা এখনো একটি অমীমাংসিত বিষয় হিসেবে রয়ে গিয়েছে। সো আমাদের পরবর্তী ইডিয়মস এন্ড ফ্রেজেসটি হলো মেক আ মাউন্টেন out of the molehill। make a mountain out of the molehill, to exaggerate something, কোনো কিছু বাড়িয়ে বলা, অতিরঞ্জিত করা, অথবা হচ্ছে to magnify a trifling matter, একটা তুচ্ছ বিষয়কে অনেক বড় করে দেখানো, অনেক বড় করে বলা, অতিরঞ্জিত করা, যেটা কখনোই উচিত নয়। এই ধরনের বিষয়কে আমরা কি বলছি? make a mountain out of a molehill। molehill কি? খুবই ছোট একটা জিনিস, সেটাকে হচ্ছে আমরা মাউন্টেন বা মাউন্টেনের চেয়ে বেশি কিছু হিসেবে আমরা বোঝানোর চেষ্টা করছি, যেটা কখনোই উচিত না বা যেটা কখনোই বাস্তবসম্মত না। উদাহরণটির দিকে লক্ষ্য করো, ইট উইল নট হেল্প ইউ, এটা তোমাকে সাহায্য করবে না, ইফ ইউ মেক দ্য মাউন্টেন আউট অফ দ্য মোলহিল। ইফ ইউ মেক a mountain out of a molehill, যদি তুমি একটি তুচ্ছ বিষয়কে অনেক বাড়িয়ে বলো সেটা তোমাকে কখনোই সাহায্য করবে না। rather you should be very very truthful and you should be very frank about your matter। যে কোনো একটা বিষয় খুবই ফ্র্যাঙ্ক ভাবে যেটা সত্য সেটাই তোমাদের বলা উচিত বা তোমার বলা উচিত। আমাদের পরবর্তী ইডিয়মস এন্ড ফ্রেজেসটি হলো বন্ধুরা মেক বোথ ends meet। মেক বোথ এন্ডস মেট বলতে আমরা বোঝাচ্ছি আয় ব্যয় মেলানো বা আয় বুঝে ব্যয় করার যে বিষয়টি, আয় এবং ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য রাখা, অথবা লিভ উইদিন মিনস, ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি। সো এরকম হয় না যে যারা হচ্ছে যে মিডল ক্লাস ফ্যামিলি বা যারা হচ্ছে এই করোনার সময়ের মধ্যে অনেকের ফিনান্সিয়াল অবস্থা খারাপ হয়ে গিয়েছে বা অনেকে জবলেস হয়ে গিয়েছে, তো এই ধরনের মানুষদের ক্ষেত্রে আমরা বলতে পারি বা এই ধরনের কেউ যদি থাকে তারা বলতে পারে আই ক্যানট মেক both ends meet with my small income। আমার যে স্বল্প ইনকাম রয়েছে, আমার যে স্বল্প আয় রয়েছে তার মধ্যে আমি আয় ব্যয়ের হিসাবটা মিলাতে পারছি না, আমার খরচ বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমার আয় অল্প হচ্ছে, এরকম একটা ঝামেলা হয়ে থাকে না। এই যে আয় ব্যয়ের যে হিসাবটা মেলানো বা হচ্ছে যে লিভ উইদিন মিনস, যতটুকু আমার আয় সেতটুকুর মধ্যে আমার খরচ করাটা বা ব্যয় করাটা, এই জিনিসটাকে আমরা বলছি মেক বোথ এন্ডস মিট। লুক এট দ্য নেক্সট ওয়ান which is not dream of। not dream of অর্থ হলো না ভাবা, কল্পনায়ও না আনা, না ভাবা, not consider। এরকম হয় না যে বিষয়ে আমি একদমই ভাবছি না, I am not dreaming of that matter। তুমি এইখানে আসার কথা একদমই ভাবছো না, তাহলে কি হবে? you are not dreaming of coming here। আর যদি আমরা বলি I do not even dream of sending my son there। dream of sending my son there, আমি আমার সন্তানকে সেখানে পাঠানোর কথা একদমই ভাবছি না, সেটা আমি চিন্তাই আনছি না। এই ধরনের বিষয়কে আমরা বলছি not dream of। বন্ধুরা আমাদের পরবর্তী ইডিয়মস এন্ড ফ্রেজেসটি হলো no question of। no question of মানে হলো কোনো সম্ভাবনা নেই, there is no possibility। there is no possibility, এখানে কোনো সম্ভাবনা নেই, অথবা not a possible of, এরকম আমরা বলতে পারি। উদাহরণটির দিকে লক্ষ্য করো, there is no question of quarreling with you। তোমার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, you are my best friend, you are my bosom friend I can also say, so there is no question of quarreling with you। তোমার সাথে আমার ঝগড়া হবে এটা কখনোই সম্ভব না, because we have a very good relationship। so now go to the next idioms and phrases which is not cricket। not cricket বলতে হচ্ছে আমরা বোঝাচ্ছি not honorable, তিনি সম্মানিত না বা হচ্ছে recognized না ওইভাবে, সমাজের সাধারণ যে ব্যক্তি রয়েছে তাদের কথা আমরা বোঝাচ্ছি not honorable। so look at the example, Mr. Rajan is not cricket in our society। আমাদের সমাজের মধ্যে কিছু উঁচু স্তরের লোক রয়েছে, তাদের মধ্যে Mr. Rajan is not included। Mr. Rajan is not crickets in our society। আমাদের সমাজের একজন সাধারণ ব্যক্তি হলেন Mr. Rajan, তিনি সমাজের ওই রকম অনার্স কোনো ব্যক্তি না, সাধারণ একজন সদস্য। সো এখানে আমরা নট ক্রিকেট বলতে হচ্ছে নট অনারেবল বোঝাচ্ছি, সম্মানিত না বা অতটা হচ্ছে মান্য বা গণ্য ব্যক্তি নয়। সো আমাদের পরবর্তী ইডিয়মস এন্ড ফ্রেজেসটি হলো বন্ধুরা অয়েল ওয়ানস হ্যান্ড।
কারো হাতে তেল দেওয়া এরকম কোনো কিছু? No, it actually doesn't mean such kind of thing. এটাতে মূলত বোঝাচ্ছে ঘুষ দেওয়া বা নেওয়ার যে প্রসেসটা রয়েছে, to bribe someone. এইখানে আমরা সেটাই বোঝাতে যাচ্ছি। Look at the example, even oiling one's hand, এই যে oiling one's hand মানে হচ্ছে ঘুষ দেওয়ার যে প্রসেসটা রয়েছে, is common in many public sector offices. পাবলিক বা সরকারি যে অফিসগুলো রয়েছে সেইখানে ঘুষ না দিলে অনেক সময় কাজের গতি কমে যায় বা হচ্ছে কাজটা সুন্দরভাবে করা হয় না। সো এই যে oiling one's hand বা ঘুষ দেওয়া নেওয়ার যে প্রক্রিয়াটা, এটা আমাদের পাবলিক সেক্টরের বা পাবলিক অফিসের একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা লক্ষ্য করো, আমাদের পরবর্তী ইডিয়মস এন্ড ফ্রেজেসটি হলো গ্রিজ ওয়ানস পামস। গ্রিজ ওয়ানস পামস, আমার হাতের মধ্যে তুমি যদি গ্রিজ দিয়ে দাও তাহলে কি হবে? এইভাবে কল্পনা না করে জাস্ট এই বিষয়গুলো তোমরা মনে রাখো যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ দিস ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের অর্থটা কি? এর মানেও হলো টু ব্রাইভ, ঘুষ দেওয়ার যে বিষয়টা। যে উদাহরণটির দিকে তাকাও, আই হ্যাড টু গ্রিজ হিজ পামস, আমার তাকে ঘুষ দিতে হয়েছিল কি জন্য? টু পাস থ্রু দ্য গেট। এরকম হয় না যে অনেক গেটের মধ্যে দারোয়ান খুব কঠোরভাবে দাঁড়িয়ে থাকে, না তোমাকে ঢুকতে দেয়া যাবেই না, ইটস প্রহিবিটেড এরকম বলে, কিন্তু আলটিমেটলি তাকে যখন একদম চুপে চুপে টিপস দিয়ে দেওয়া হয় বা ঘুষ দিয়ে দেওয়া হয়, অথবা গ্রিজ হিজ পামস আমরা যখন করে দেই, তাকে ঘুষ দিয়ে দেই, তখন বলে স্যার আপনি এবার যেতে পারেন। এরকম বিষয়গুলো কিন্তু হয়ে থাকে বন্ধুরা, তোমরা লক্ষ্য করবে। সো এটাকে আমরা বলছি গ্রিজ ওয়ানস পামস বা হচ্ছে ঘুষ দেওয়া। সো দ্য নেক্সট ওয়ান ইজ লিভ অন দ্য এজ। লিভ অন দ্য এজ মানে হলো টু লিভ অ্যান অ্যাডভেঞ্চারাস লাইফ। লিভ অ্যান অ্যাডভেঞ্চারাস লাইফ। সবাই কিন্তু একদম সিম্পল জীবনযাপন করতে পছন্দ করে না, কেউ একটু পরিশ্রমী, কেউ একটু অ্যাডভেঞ্চারাস লাইফ পছন্দ করে। Everyone's lifestyle is not same. So if we say from that perspective, some people like to live on the edge while some simply like to live on a routine line or routine life. So এইখানে live on the edge মানে হলো তারা অ্যাডভেঞ্চারাস লাইফটা পছন্দ করে। অন্যদিকে কিছু মানুষ রয়েছে তারা একদম রুটিন মাফিক চলাফেরা করে, এতটা সময় উঠতে হবে ঘুম থেকে, আবার ঠিক এতটা বাজেই আমরা ঘুমোতে যাব, ঠিক এতটা সময় আমরা লাঞ্চ করবো, এভাবে হচ্ছে তারা রুটিন মাফিক চলাফেরা করে, উইচ ইজ ভেরি গুড। বাট আমাদের মধ্যেই কিছু লোক রয়েছে তারা হচ্ছে অ্যাডভেঞ্চারাস লাইফ পছন্দ করে, সবসময় রুটিনের মধ্যে থাকতে বা বাধা ধরা জীবনটা তারা লাইক করে না। সো এই যে অ্যাডভেঞ্চারাস লাইফটাকে আমরা বলছি লিভ অন দ্য edge, live on the edge. So dear friends, look at the next one, which is on the verge of. On the verge of বলতে মূলত about to do something, কোনো কিছু করতে যাচ্ছি, everything is prepared, everything is ready, now I am about to do that work. আমি সেই কাজটা করতে যাচ্ছি, আমার সব কিছু রেডি, আমার প্ল্যান, আমার যে ইকুইপমেন্টস, আমার যে বিষয়গুলো রয়েছে, এভরিথিং ইজ রেডি। সেই কাজটা যখন আমি করতে যাচ্ছি তখন সেটাকে আমি বলতে পারি I am about to do that work, আমি সেই কাজটি করতে যাচ্ছি। আর যদি আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটি ইউজ করে সে একটি বাক্য তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি I am on the verge of doing that work. I am on the verge of doing that work. আমি সেই কাজটি এখনই করতে যাচ্ছি। আরেকটি উদাহরণ আমরা দিতে পারি, ফর এক্সাম্পল সায়েন্টিস্ট আর on the verge of finding a cure for this disease. এই যে রোগটি রয়েছে বা এই সমস্যাটি রয়েছে, আমরা যদি করোনার কথা বলি, সায়েন্টিস্ট অর আমরা বলতে পারি যে যারা হচ্ছে গবেষণা করছে তারা একটি ভ্যাকসিন আবিষ্কার করার জন্য চেষ্টা করছে, and they are on the verge of finding a vaccine for করোনা প্যান্ডেমিক। এই জিনিসটা আমরা বলতে পারি। সো বন্ধুরা আমাদের পরবর্তী ইডিয়মস এন্ড ফ্রেজেসটি হলো on the breadline. On the breadline মানে হলো extremely poor, not only poor, rather it's extremely poor, খুব খারাপ ভাবে বা খুব দুরবস্থায় যারা রয়েছে তাদেরকে আমরা বলতে পারি they are on the breadline. For example, Rakib is on the breadline now. রাকিবের অবস্থা এখন খুবই খারাপ। রাকিব হ্যাড ওয়ান জব বাট হি হ্যাজ লস্ট হিজ জব বিকজ অফ দ্য প্রেজেন্ট সিচুয়েশন। বর্তমান যে সময়, সেই সময়ের মধ্যে বা এই পরিস্থিতির কারণে সে তার জব হারিয়েছে, এখন সে খুবই দুরবস্থায় রয়েছে, বাট হি ইজ ইন extremely poor condition. সেক্ষেত্রে আমরা বলতে পারি রাকিব ইজ অন দ্য ব্রেড লাইন নাও। রাকিব ইজ অন দ্য ব্রেড লাইন নাও। আমি তোমাকে প্রশ্ন করতে পারি আর ইউ অন দ্য ব্রেড লাইন নাও? তোমার অবস্থা কি খুবই খারাপ এখন? এরকম করে কিন্তু আমরা এটি দিয়ে কোয়েশ্চেনও তৈরি করতে পারি। তো বন্ধুরা আমাদের পরবর্তী ইডিয়মস এন্ড ফ্রেজেসটি হলো অন ক্লাউডস নাইন।
অন ক্লাউড নাইন বলতে হচ্ছে ভেরি হ্যাপি, তুমি অনেক আনন্দিত, অনেক এক্সাইটেড, অর ইউ আর very glad to see someone or very much excited to see someone or to find someone, কাউকে পেয়ে, কাউকে দেখতে পেয়ে, অনেকদিন পর তার সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছে, তখন তুমি বলতে পারো I am on cloud nine, আমি ক্লাউড নাইনে আছি তোমাকে পেয়ে, বা আমি খুবই খুশি হয়েছি, খুবই আনন্দিত হয়েছি, অথবা আমি খুবই হ্যাপি হয়েছি তোমার সাথে দেখা করতে পেরে, তোমার সাথে কথা বলতে পেরে, তোমাকে অনেক দিন পরে পেয়ে। এই ধরনের যখন আমরা কোনো একটা বিষয়ে হ্যাপি হব তখন আমরা বলবো I am on the clouds nine। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আমাদের পরবর্তী ইডিয়মস এন্ড ফ্রেজেসটি হলো once true colors। once true colors মানে হলো কারো আসল খারাপ চরিত্র। সো অনেক এরকম হয় না যে ভিতরে একরকম বাহিরে একরকম, বা হচ্ছে যে কথা বলার সময় খুব ভালোভাবে কথা বলে, বাট আলটিমেটলি হি ইজ নট আ গুড পারসন, হি ইজ নট অ্যান অনেস্ট পারসন। তো সেক্ষেত্রে যখন তাদের আসল চরিত্রটা বেরিয়ে যায়, সে আসল চরিত্রটা বা রিয়েল ক্যারেক্টারকে আমরা বলছি ওয়ান্স ট্রু কালার্স, কারো আসল কালার বা কারো আসল রং যেটাকে আমরা বলছি, বা কারো আসল চরিত্র। ইংরেজিতে বলতে গেলে ওয়ান্স রিয়েল আনপ্লেজেন্ট ক্যারেক্টার, কারো আনপ্লেজেন্ট যে রিয়েল ক্যারেক্টারটা রয়েছে সেটাকে আমরা বলছি ওয়ান্স ট্রু color. Just look at the example. If you see his true colors, you won't like him. তুমি শুধুমাত্র তার বাহ্যিক দিকটি দেখেছো বা তার সাথে অল্প কিছুদিন হয়েছে মিশেছো, যখন তুমি তার সাথে আরো বেশি চলাফেরা করবে, যখন তুমি তার সাথে লেনদেন করবে, when you will go to a place, তার সাথে যখন জার্নি করবে, কোথাও যাবে, that time you can understand, you can realize his true colors. তখন তুমি তার আসল চরিত্রটি খুঁজে বের করতে পারবে। সো আমরা এই যে আসল চরিত্র বা আনপ্লেজেন্ট ক্যারেক্টারটাকে বলছি ওয়ান্স ট্রু color। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। সো ডিয়ার ফ্রেন্ডস, লুক এট দ্য নেক্সট ওয়ান, হুইচ ইজ অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট। অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট মানে হলো মুহূর্তের উত্তেজনা। এরকম হয় না যে আমরা একটা কনসার্টের মধ্যে আছি বা হচ্ছে একটা যে কোনো সিচুয়েশনে থাকি, সেই সিচুয়েশনের একটা প্রভাব কিন্তু আমাদের মধ্যে থাকে। সো ওই প্রভাবের কারণে বা হচ্ছে ওই এক্সাইটমেন্টের কারণে আমরা একটা কাজ করে ফেলতে পারি। সো সেটাকে আমরা বলছি অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, আন্ডার দ্য ইম্পালস অফ দ্য মোমেন্ট। কোনো একটি কাজে যখন আমরা থাকি, কোনো একটি ইনভায়রনমেন্টে যখন আমরা থাকি, সেই ইনভায়রনমেন্টের প্রভাবের কারণে বা এক্সাইটমেন্টের কারণে আমরা যেই জিনিসটা করছি। লুক এট দ্য এক্সাম্পল, ইট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। ফর এক্সাম্পল, হি ডিড ইট, সে কাজটি করেছিল কেন? অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, সে হচ্ছে মুহূর্তের উত্তেজনায়, হি জাস্ট লস্ট হিজ মাইন্ড, সে ভুলে গিয়েছিল, সব রুলস অ্যান্ড রেগুলেশন তার মাথায় ছিল না এবং সে ভুলবশত এই কাজটি করে ফেলেছে। এরকম কিন্তু হয়, আমাদের সাথে অনেক হয়েছে। সো দ্য লাস্ট ওয়ান ফর ইউ টুডে ডিয়ার ফ্রেন্ডস, হুইচ ইজ অন দ্য ওয়েন। অন দ্য ওয়েন মানে হলো ডিক্লাইনিং বা হ্রাসমান, কোনো একটা বিষয় কমে যাচ্ছে, নট ইনক্রিজিং, রাদার ইটস ডিক্রিজিং অর ডিক্লাইনিং, যেটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে না বরং কমে যাচ্ছে বা হ্রাসমান, এই ধরনের বিষয়কে আমরা বলছি অন দ্য ওয়েন। অন দ্য ওয়েন এরকম হয় না যে এক সময় তার অনেক নাম ডাক ছিল, অনেক সুনাম ছিল, অর হি ওয়াজ আ ভেরি প্রমিনেন্ট পলিটিক্যাল লিডার, বাট এখন মানুষ তার নামই জানে না, বা হচ্ছে নাম বলার পর অনেকে চিনতেই পারে না। তার মানে কি, জেনারেশন আফটার জেনারেশন মানুষ ভুলে যাচ্ছে তাকে। সো এই ধরনের বিষয়কে আমরা বলতে পারি হিজ নেম ইজ অন দ্য ওয়েন ফ্রম দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবী থেকে তার নাম বা হচ্ছে তার যে সুখ্যাতি রয়েছে সেটি দিন দিন হ্রাস হয়ে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে। সো ডিয়ার ফ্রেন্ডস, ইট ওয়াজ অল অ্যাবাউট আওয়ার টুডেজ ভিডিও অন idioms and phrases. If you have any question about it, please let us know. And if you have any comment about today's videos, please don't worry to let us know. Thank you so much for watching the video. See you in the next video. Till then, bye bye.